আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজের চর্ম যৌনরোগ বিভাগে আছি এবং মেরুল বাড্ডা ল্যাবেড ও রামপুরা বনশ্রীর ফরাজি হাসপাতালে চেম্বার করছি। টিনিয়া, দাউদ বা ফাঙ্গাস যেটাই বলেন না কেন, আমাদের বাংলাদেশের পেশেন্টরা অনেক বেশি পরিমাণে আজকাল দাউদে আক্রান্ত হচ্ছেন এবং দাউদে শুধু আক্রান্ত হচ্ছেন না, এই দাউদকে দীর্ঘমেয়াদী বয়ে নিয়ে যাচ্ছেন। অনেকে আছে সাময়িকভাবে সেরে যাচ্ছে, আবার ফিরে আসছে। অনেকে ফার্মেসি থেকে ওষুধ খেলেও অনেক পেশেন্টই কিন্তু একজন বিশেষজ্ঞ চর্মরোগ ডাক্তার শরণাপন্ন হচ্ছেন। তারপরেও বারবার কেন হচ্ছে এ নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, একটা রোগকে সারানোর জন্য শুধুমাত্র কিন্তু ডক্টরই সব বিষয়ের ব্যাপারে রেসপন্সিবল না। এখানে কিছু অ্যাডভাইস বা রোগীর মেনে চলার বিষয় আছে এবং আরও পারিপার্শ্বিক ব্যাপার আছে। তো দাউদের চিকিৎসা নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি। আজকে একটু বলবো যে দাউদে আক্রান্ত রোগীদেরকে নিয়মিত কি সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, প্রথমত রোগীদের যেটা জিনিস ব্যবহার করতে হবে, যে কোনো ব্যক্তির যদি দেখা যায় আজকাল দাউদটা এমনভাবে ছোঁয়াচে হয়ে যাচ্ছে যেটা যেমন স্ক্যাবিস বা খাজলি রোগ, এটা আগে যেমন ছোঁয়াচে হয়ে গিয়েছিল। তো দেখা যাচ্ছে ফ্যামিলির 4 জন ফ্যামিলি মেম্বার হলে একজন মেম্বার এফেক্টেড হলে বাকি 3 জনও আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে দাউদে আক্রান্ত হয়ে যাচ্ছেন। এই জন্য আমরা একজন মেম্বার যদি আক্রান্ত হয় তাকে চিকিৎসা করতে হবে এবং তাকে পুরো আইসোলেটেড বা আলাদা করে রাখতে হবে। কীরকমভাবে সেটা? তার ব্যবহার্য জামা কাপড়, চিরুনি, টাওয়েল, বিছানা, বেডিং প্রত্যেকটা জিনিস আলাদা রাখতে হবে এবং সেই ব্যক্তিকে প্রম্পট বা দ্রুত চিকিৎসা করাতে হবে। তা আক্রান্ত ব্যক্তি যখন চিকিৎসা হচ্ছেন, তো চিকিৎসার সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা জামা কাপড়, বেডিং ধুয়ে দিতে হবে। এখন ধোয়ার সিস্টেমটা কীরকম? ধুয়ে দিতে হবে ফুটন্ত গরম পানিতে এবং গরম পানির মধ্যে স্যাভলন, ডেটল মিশিয়ে, যাতে সেই ব্যক্তির পরিধেয় জিনিস বা যেগুলো ব্যবহার করছেন সেগুলো যেন জীবাণু, ফাঙ্গাসের জীবাণু যেন গরম পানি এবং স্যাভলন, ডেটলে মারা যায়। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমাদের পেশেন্টরা অনেকেই যে ভুল কাজটা করে থাকেন, শরীরেও ওনারা স্যাভলন, ডেটল ব্যবহার করেন। এটা কিন্তু চরমভাবে নিষিদ্ধ। কেননা স্যাভলন, ডেটল খুবই করোসিভ এজেন্ট এবং এটা যখন শরীরে চামড়ায় ব্যবহার করা হয় তখন দেখা যাবে যে খুব অল্পতেই তার চামড়া ক্ষত হয়ে যায় বা এরকম বিভিন্ন চামড়া পাতলা হয়ে যায়, যার ফলে এখান থেকে ইনফেকশন কিন্তু আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এজন্য স্যাভলন, ডেটল কাপড়ে ব্যবহার করবেন, শরীরে না। 2 নম্বর হচ্ছে নরমাল সাবান বা যেটা ব্যবহার করি আমাদের, তো এই সাবান কিন্তু ব্যবহার করা যাবে না। আমাদের স্কিনের পরিবেশটাকে আমরা বলি পিএইচ, সেটাকে বলি অ্যাসিডিক, এবং সাবানের পরিবেশটা হচ্ছে অ্যালকালাইন বা ক্ষারীয়। তো এই ক্ষারীয় সাবান যখন শরীরে দেওয়া হয় তো আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায় এবং এর কারণে ফাঙ্গাসটা আরও এইভাবে গ্রো করতে থাকে বিভিন্ন জায়গায়। তো এইটা মানে সাবানটা আমরা অ্যাভয়েড করব এবং এক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে মেডিকেটেড সোপ ব্যবহার করা। যেহেতু ফাঙ্গাস হচ্ছে, তো আমরা অ্যান্টিফাঙ্গাল কেটোকোনাজল, সাইক্লোপাইরোক্সিলামাইন বা বিভিন্ন টার, স্যালিসাইলিক অ্যাসিড, এটা হলো বেস্ট ব্যবহার করা। যদি এইটা আমরা ব্যবহার না করতে পারি তাহলে নরমাল পানি দিয়ে গোসল করব, কিন্তু নরমাল সাবান দিলে কিন্তু ফাঙ্গাসটা আরও বেড়ে যাবে। দাউদে আক্রান্ত পেশেন্টের ওজন কম রাখতে হবে, কেননা যাদের ওজন বেশি হয় ওনাদের দেখা যায় যে প্রচুর পরিমাণে ঘামেন এবং ঘামলে কিন্তু দাউদ বেড়ে যায়। সাধারণত আমাদের দেশ সারা বছরই প্রচণ্ড গরম থাকে, একই সঙ্গে হিউমিডিটি বেশি। তো দাউদে আক্রান্ত পেশেন্ট কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে বা একটু কম গরমের স্থানে থেকে যদি কাজ করতে পারেন সেটা তার জন্য সুবিধা হয়, কেননা এই গরমে থাকলে তার এরকম ঘাম বাড়বে এবং একই সঙ্গে দাউদ বেড়ে থাকবে। এবং ওই সকল ব্যক্তিদেরকে বা পেশেন্টদেরকে আমরা বলে থাকি যে একটু সুতি জামা কাপড় পরবেন, ঢিলা জামা কাপড় পরবেন, যাতে জামা কাপড় চাপের কারণে আপনার ঘামটা বেশি না হয় এবং কোনো জায়গায় ঘাম জমে না থাকে। তো এইভাবে ব্যবহার করবেন। যাদের বাসায় পোষা প্রাণী আছে, তো পোষা প্রাণীকে কিন্তু নিয়মিত ডিসইনফেকশন বা ওয়াশ দিতে হবে জীবাণুনাশক দিয়ে, এবং পোষা প্রাণীর সঙ্গে যখন দাউদে আক্রান্ত হয় তো পোষা প্রাণীকেও আলাদাভাবে ট্রিট করতে হবে। আর ফ্যামিলি মেম্বার সবাইকে তো আমি প্রথমে বললাম যে ট্রিটমেন্ট করতে হবে এবং দাউদের চিকিৎসার জন্য যেটা সমস্যা আমাদের হচ্ছে যে ফার্মেসি থেকে খোলা কোনো ক্রিম ব্যবহার করবেন না। দেখা যাচ্ছে ফার্মেসি থেকে ব্যবহার করলে অনেক সময় না ডায়াগনোসিস করার ফলে স্টেরয়েড জাতীয় ক্রিম দিয়ে দেওয়া হয়, যাতে সাময়িকভাবে দাউদটা খুব কমে যায়, একই সঙ্গে চুলকানিও কমে যায়। পেশেন্ট বারবার ব্যবহার করতে থাকেন, একটা সময় পর হয় দাউদটা অনেক বেড়ে যায়, যার ফলে এই বেড়ে যাওয়াটাকে পরে আর খাওয়ার ওষুধ বা অন্য সুপিরিয়র ওষুধ দিয়ে কাজ হয় না।
এই জন্য ফার্মেসি ওষুধ যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। এছাড়া যখন দাউদ সেরে যাবে অ্যাপারেন্টলি, ডক্টর আপনাকে ওষুধ দিলেন, তো ওষুধ দেওয়ার পরে দেখলেন যে 2 সপ্তাহ পরে আপনার দাউদ নাই। তো এই সেরে গেলেও আপনি দাউদের ওষুধ অফ করবেন না ডাক্তারের পরামর্শ ব্যতীত। কেননা আমাদের চামড়ার উপরের স্তর থেকে দাউদ চলে গেলেও ভিতর স্তরে কিন্তু দাউদ রয়ে যায়। তো ভিতর স্তরে থাকা গেলে 2 সপ্তাহ অফ করলেন, আবার দেখলেন 2 সপ্তাহ পর দাউদটা চামড়ার উপর স্তরে চলে আসলো। তো এইভাবে দাউদ আসতেই থাকে, যেতেই থাকে, যার ফলে আমাদের ওষুধগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এজন্য দাউদের ক্ষেত্রে আমরা খুবই সচেতন থাকব। এছাড়া দাউদজনিত রোগের ক্ষেত্রে খাওয়ার কোনো বাছ বিচার নাই। তবে যেহেতু এটা অনেকের চুলকানি হয়, তো কারো যদি অন্য কোনো খাবারে অ্যালার্জি থাকে বা ফুড অ্যালার্জি থাকে, তাহলে আপনি ওই নির্দিষ্ট খাবার বাদ দিবেন। কিন্তু দাউদের জন্য কোনো খাবারে আলাদাভাবে বাছ দেওয়ার প্রয়োজন নাই। তো দাউদ হওয়ার ব্যক্তিদের ক্ষেত্রে বা না হওয়ার ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলবো এইভাবে সচেতন থাকবেন এবং রোগ সম্পর্কে সঠিকভাবে জানবেন, অযথা ভয় করবেন না এবং ডাক্তারকে না দেখিয়ে কোনো ওষুধ ব্যবহার করবেন না। ধন্যবাদ।